আমি শরদিন্দু মাধব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। সামনে জেন পাস পরীক্ষা, সেই জেন পাস পরীক্ষার জন্যই লাস্টের মডার্ন ফিজিক্স পার্টটা বাকি ছিল, তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে মডার্ন ফিজিক্সের প্রথম চ্যাপ্টার আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্ট। এর যে থিওরিটা সেটা আমরা খুব সংক্ষিপ্ত আকারে কিন্তু পড়াশোনা করব, কারণ হাতে সময় খুব অল্প। যে যে সূত্রগুলো আমাদের কাজে লাগবে সেগুলো নিয়ে আলোচনা করব, যাতে তোমরা অঙ্কগুলো করতে পারো। প্রথমে থিওরি সেশন হবে এবং এই সেশনে কিন্তু প্রথমে তোমাদের যত যাবতীয় সূত্র আছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হবে, এবং পরের সেশনে কিন্তু আমরা বিভিন্ন অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব, যেগুলো জেন পাসে বেসিক্যালি দেয়। ঠিক আছে, তো আমরা স্টার্ট করছি ফটো ইলেকট্রিক এফেক্টের একটা ব্রিফ ডিসকাশনে। ঠিক আছে, তো আমরা হেডিং দিয়ে দিচ্ছি আলোক তড়িৎ ক্রিয়া। এই অধ্যায়ের নাম, ইংরেজিটাও লিখে দিচ্ছি যাতে অসুবিধা হবে, ফটো ইলেকট্রিক এফেক্ট। চলো, ফটো ইলেকট্রিক এফেক্টের প্রথম যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে যে খুব সম্ভবত 1887 খ্রিস্টাব্দের দিকে বিজ্ঞানী লেনার্ড আর হার্জ একটা পরীক্ষা করেছিলেন। সেই পরীক্ষাতে দেখা যাচ্ছে যে যদি কোনো একটা ধাতব পৃষ্ঠের ওপর, ধরো এটা একটা ধাতব পৃষ্ঠ, এখানে তুমি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, মেইনলি অতিবেগুনি রশ্মি, তোমরা পড়েছো অনেক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ হয়। সবথেকে শক্তিশালী তড়িৎচুম্বকীয় তরঙ্গ কোনটা হবে? গেস করো। গামা রশ্মি। আর সবথেকে দুর্বল রেডিও তরঙ্গ। তাহলে গামার পর আছে এক্স, এক্সের পরে আছে অতিবেগুনি রশ্মি। যখন আমরা কোনো একটা ধাতব পৃষ্ঠের ওপর, এবার ধাতব পৃষ্ঠ বলতে যেই ধাতব পৃষ্ঠ থেকে সহজে ইলেকট্রন বার করা যায় সেগুলো হচ্ছে ক্ষার ধাতুগুলো। তোমরা পর্যায় সারণীতে পড়েছো ক্ষার ধাতু মানে 1 নম্বর শ্রেণীতে যে ধাতুগুলো আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এর মধ্যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম থেকে খুব সহজে ইলেকট্রনগুলোকে বার করা যায়, কারণ এদের বহিস্থ কক্ষে আছে একটি মাত্র ইলেকট্রন, এবং সেই ইলেকট্রনটাকে যদি হালকা এনার্জি দেওয়া হয় তাহলে ইলেকট্রনটা সহজে কিন্তু নির্গত হয়। তো আমরা ধাতব পৃষ্ঠ, যেটা ধরো পটাশিয়াম বা সোডিয়াম ধাতুর ওপর আমরা অতিবেগুনি রশ্মি ফেলছি, দেখা যাচ্ছে এই ধাতব পৃষ্ঠ থেকে কিছু সংখ্যক ইলেকট্রন নির্গত হতে দেখা যাচ্ছে, বেরিয়ে আসতেছে ইলেকট্রন। এবার আমরা তো অনেক ধরনের ইলেকট্রন এমিশন পড়েছিলাম, সেটা হচ্ছে থার্মো আয়নিক এমিশন, মানে হচ্ছে তুমি তাপ দিবা তাহলে ইলেকট্রন বেরোবে, ফিল্ড এমিশন মানে ইলেকট্রিক ফিল্ড দিলে ইলেকট্রন বেরোবে, ইত্যাদি ইত্যাদি। এটাও একটা এফেক্ট যেটা কিন্তু বিজ্ঞানী লেনার্ড আর হার্জ কিন্তু প্রথমে এক্সপেরিমেন্টটা করে দেখিয়েছিলেন। কিন্তু এই এক্সপেরিমেন্টে কেন ইলেকট্রন বেরোচ্ছে কোনো ধাতব পৃষ্ঠ থেকে সেটার কিন্তু তত্ত্বগত দিক থেকে কোনো ব্যাখ্যা কিন্তু তিনি দিতে পারেননি, অনেক বৈজ্ঞানিকরাই দিতে পারেননি। এটা নিয়ে চললো অনেক বছর। ঘটনা হচ্ছে যে একটা মানে সব থেকে চিন্তার বিষয়, মানে কেন তত্ত্বটা দিতে পারছে না তার পিছনে আমি বলছি কারণটা। এই যে এক্সপেরিমেন্টটা, তার আগে কিন্তু বিজ্ঞানী ম্যাক্সওয়েল নামক একজন বিজ্ঞানী ছিলেন, পড়েছো তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্বতে, যে উনি বলেছিলেন যে আলো হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এর জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তত্ত্বগতভাবে তিনি কিন্তু প্রথম দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন যে কোনো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে শক্তি, মানে ইন্টেন্সিটি মানে তীব্রতা, ইন্টেন্সিটি মিন্স তীব্রতা, ওকে। এই তীব্রতাটা, এটা তো একটা তরঙ্গের যে অ্যাম্প্লিটিউড মানে বিস্তারের বর্গের সাথে সমানুপাতিক, অ্যাম্প্লিটিউডের স্কোয়ারের সাথে সমানুপাতিক। আর তীব্রতা মানে জানো, আরেকটা তীব্রতার যে ফর্মুলা হয় সেটাও তোমরা জানো। তীব্রতা মানে হচ্ছে এনার্জি, শক্তি, রেডিয়েটেড পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, মানে শক্তি প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি প্রবেশ করছে। যদি বেশি পরিমাণ শক্তি প্রবেশ করে তাহলে ইন্টেন্সিটি হাই, যদি কম পরিমাণ শক্তি প্রবেশ করে ইন্টেন্সিটি লো। খুব হাই ইন্টেন্সিটি হলে আমরা দেখতে অসুবিধা হবে, আর লো ইন্টেন্সিটি হলে আমাদের দেখতে সুবিধা হবে।
তো তীব্রতাটা এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, এই ফর্মুলাটা দিয়ে আমরা সাধারণত অঙ্কগুলো করে থাকি। এবার ঘটনা হচ্ছে যে যদি আমরা অতিবেগুনি রশ্মির তীব্রতাটাকে বাড়িয়ে দিই তাহলে কমন সেন্স কি হচ্ছে যে স্যার এনার্জিটা বেশি পড়তেছে, তার মানে বেশি সংখ্যক ইলেকট্রন আসার কথা। কিন্তু সমস্যাটা হলো এই যে যখন তুমি খুব হাই এনার্জি পাঠাচ্ছ, হাই ইন্টেন্সিটির রেডিয়েশন ফেলছো, তা সত্ত্বেও কিন্তু ইলেকট্রন নির্গত হচ্ছে না, ঠেলা। কেন? কারণ দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আছে, একটা নির্দিষ্ট কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি আছে, যার নিচে যত শক্তি তুমি ফেলো না কেন, যত হাই এনার্জি ফেলো না কেন, ওই কম্পাঙ্কের নিচে যদি যত এনার্জি ফেলো না কেন কোনো ইলেকট্রনই বেরোবে না, নাথিং, নট এ সিঙ্গেল ওয়ান, একটা ইলেকট্রনও কিন্তু বাড়াবে না। কিন্তু ওই কম্পাঙ্কের যদি উপরে ফেলাও তাহলে কিন্তু বেশ অনেকগুলো ইলেকট্রন বেরোচ্ছে, তীব্রতা বাড়ালে বেশি ইলেকট্রন বাড়ছে। তো কম্পাঙ্কের ব্যাপারটা কি, এই ব্যাপারটা কিন্তু তখনকার দিনে বৈজ্ঞানিকরা বুঝতে পারেননি, ঠিক আছে। তো এটার সলিউশনের জন্য আসলেন হচ্ছে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। তিনি বললেন যে আচ্ছা এতদিন ধরে তো আলোটাকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ হিসাবে বিবেচনা করা হতো, তাহলে এবার ভাবাই যাক না আলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়, কণার সমষ্টি, ঠিক আছে। কারণ এই ধারণাটা উনি অনেকটা মানে সেই সময়ে একটা তত্ত্ব ছিল প্ল্যাঙ্কের ব্ল্যাক বডি রেডিয়েশন, যেখানে কিন্তু বলা হয়েছিল যে শক্তি বিকিরিত হয় না, বিকিরিত শক্তি এটা কন্টিনিউয়াস না, যে কোনো অ্যামাউন্টের এনার্জি হতে পারে না, এনার্জিগুলোও কিন্তু ডিসক্রিট। যদি 2 হয় 2-এর পর যদি 5 হয়, 5-এর পর যদি 10 হয়, 10-এর পর যদি 15 হয়, এরকম। কিন্তু 2 থেকে 5-এর মধ্যে 3, 4 এভাবে কিন্তু পরপর আসবে না, বা পয়েন্ট 2.3, 2.4 এরকম কিন্তু ডিসক্রিট, একটা নির্দিষ্ট এনার্জি লেভেল কিন্তু এদের আছে। তো এখান থেকে এটা একটু কোয়ান্টামের ধারণা ছিল, এবং ওই তত্ত্বটাকে আইনস্টাইন একটু বুঝে এটার উপর অ্যাপ্লাই করে বললেন যে আমরা এখানে আলোকে তড়িৎচুম্বকীয় তরঙ্গত্ব যে কোনো প্রকারের এনার্জি হতে পারে, 0 থেকে ইনফিনিটি যে কোনো এনার্জি হতে পারে, পয়েন্টেড সব হতে পারে, কিন্তু আমরা এখানে ধরবো হচ্ছে আলো এক প্রকারের কণার সমষ্টি, যেই কণাটার কিন্তু নির্দিষ্ট এনার্জি আছে। আলো হচ্ছে কণার সমষ্টি, যেই কণাটার কিন্তু নির্দিষ্ট কি আছে, এনার্জি আছে। তাহলে প্রথমে আইনস্টাইন প্রথম বললেন যে এতদিন কি ছিল, পাস্টে কি ছিল, যে আলো এক প্রকারের তরঙ্গ, ঠিক আছে, ভালো কথা, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, চুম্বকীয় তরঙ্গ, যার এনার্জি যে কোনো হতে পারে, কন্টিনিউয়াস যে কোনো এনার্জি হতে পারে। কিন্তু এখন নাও মানে আইনস্টাইন এখন বলছেন যে আলো আসলে ফোটন কণার সমষ্টি, একটা নাম দিলেন কণা, কারণ তরঙ্গ তত্ত্ব দিয়ে তো ব্যাখ্যা করা যাচ্ছে না, আর দেখা যাচ্ছে যে ফ্রিকোয়েন্সির ব্যাপারটা এখানে ঢুকে যাচ্ছে, তো ফ্রিকোয়েন্সি দিয়ে আমাকে ব্যাখ্যা করতে হবে ফোটন কণার সমষ্টি। আর এই ফোটন কণার এনার্জিটা = দাঁড়াচ্ছে, উনি দিলেন h/নিউ। নিউ হচ্ছে ওই আলোর কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি। তার মানে এখানে লিখে রাখি ই হচ্ছে শক্তি বা এনার্জি, কার এনার্জি, ফোটন কণার এনার্জি। এইচ কি, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কের ধ্রুবক, ঠিক আছে। নিউ কি, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক, কম্পাঙ্ক। তাহলে আলোর কম্পাঙ্ক লাগবে, প্ল্যাঙ্কের ধ্রুবক লাগবে, এনার্জি লাগবে। তো আমাদের অঙ্ক করার জন্য প্ল্যাঙ্কের ধ্রুবকটা তো লাগবে, মানটা একটুখানি আমি লিখে দিচ্ছি। এই ভ্যালুটা একটুখানি মাথায় রাখতে হবে, এটা দিয়ে অনেক শর্ট প্রশ্ন আসে। এইচ এর ভ্যালু যেটা প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 × 10⁻³ জুল সেকেন্ড। তো ফোটন কণার সমষ্টি, এই যে ফোটন কণা, এই ফোটন কণা কিন্তু আলোর গতিবেগে সমান গতিবেগেই চলে, তাহলে গতিবেগটাও মাথায় রাখতে হবে আমাদের। কত, 3 × 10⁸
মিটার পার সেকেন্ড। ভ্যালুগুলো একটু খালি মাথায় রাখলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। এই হচ্ছে ব্যাপার। চলে আসি এবার আইনস্টাইনের ফটো ইলেকট্রিক এমিশনের যে ইকুয়েশনটা সেটার দিকে। তার আগে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। প্রথম কথা হলো হচ্ছে স্টপিং পোটেনশিয়ালটা একটু জানতে হবে, আর কার্য অপেক্ষকটা জানতে হবে। তো এই দুটোর বিষয় নিয়ে আমি একটুখানি আরও একবার আলোচনা করে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে কার্য অপেক্ষক, স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্তি বিভব লাগবে, আর কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন লাগবে। তো চলো একটুখানি আলোচনা করে নিই ওয়ার্ক ফাংশন। ওয়ার্ক ফাংশন যেটাকে আমরা বাংলায় বলি কি কার্য অপেক্ষক। ওকে, কার্য অপেক্ষকটা কি? যখন ফোটন ধাতব পৃষ্ঠের উপর এসে পড়ছে তখন ফোটনের কিন্তু একটা মিনিমাম এনার্জি দরকার। সেই এনার্জিটা কত হবে সেটা কার উপর ডিপেন্ড করবে, ফোটনের উপর না ধাতব পৃষ্ঠের উপর? এটা কিন্তু খুব পপুলার শর্ট প্রশ্ন। মাথায় রাখবা কার্য অপেক্ষকটা কিন্তু ধাতব পৃষ্ঠের প্রকৃতির উপর নির্ভর করে। ধাতব পৃষ্ঠের উপর নির্ভর করে। ধাতব পৃষ্ঠের, পৃষ্ঠ কথাটা ঠিক হবে না, ধাতুর উপর ডিপেন্ড করে। ধাতুর প্রকৃতির উপর নির্ভর করে। প্রকৃতির উপর নির্ভর করে মানে ওয়ার্ক ফাংশন ইজ টোটালি ডিপেন্ড অন দ্য সারফেস অফ দ্য মেটেরিয়াল। মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, মেটেরিয়ালের উপর যে ফোটন কণা পড়ছে তার উপর কিন্তু ডিপেন্ড করে না। বিভিন্ন মেটেরিয়ালের কিন্তু ওয়ার্ক ফাংশন কিন্তু বিভিন্ন হবে। তো W ইজ টু কি হয় h নিউ 0, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক। এটা হচ্ছে ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক। এটা প্লাঙ্কের ধ্রুবক, তো এটা তোমরা জানো। এইটা তোমাদের হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে সূচনা কম্পাঙ্ক, ঠিক আছে? থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা সূচনা বা প্রারম্ভিক কম্পাঙ্ক। ওকে ওকে, মানে যে ন্যূনতম ফ্রিকোয়েন্সি কম্পাঙ্কের আলো পড়লে ফোটো ইলেকট্রনগুলা জাস্ট বেরোতে শুরু করবে। ফোটো ইলেকট্রন মানে ধাতব পৃষ্ঠ থেকে জাস্ট ইলেকট্রনগুলো বেরোতে শুরু করবে। সেই ন্যূনতম ফ্রিকোয়েন্সিকে বলবো আমরা প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক। এই কম্পাঙ্কটা ডিপেন্ড করবে ওই ধাতুর উপর ডিপেন্ড করবে, এবং এই কম্পাঙ্কের সমান পরিমাণ এনার্জি বা তার থেকে বেশি পরিমাণ এনার্জি দিলেই কিন্তু ইলেকট্রনগুলা ধাতব পৃষ্ঠ থেকে বেরিয়ে আসবে। তো এটা হয়ে গেল আমাদের কার্য অপেক্ষক। আর আমাদের আরেকটা কনসেপ্ট লাগবে, সেটা হচ্ছে স্টপিং পোটেনশিয়াল। স্টপিং পোটেনশিয়াল অঙ্ক করার ক্ষেত্রে যে যে জিনিসগুলো কাজে লাগবে সেগুলো নিয়ে আলোচনা করছি। নিবৃত্তি বিভব। ওকে, চলো 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 তাড়াতাড়ি এনার্জি দিয়ে পড়তে হবে, কারণ এখান থেকে কিন্তু জেন পাসে বলো নিটে বলো যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু একটা প্রশ্ন থাকবেই, একের অধিক কিন্তু প্রশ্ন থাকতে পারে, দুটো প্রশ্নও থাকতে পারে। তো এইখানকার কনসেপ্টগুলো কিন্তু সবার ক্লিয়ার করে রাখা দরকার। এদিকে দেখাও, নিবৃত্তি বিভব হলো হচ্ছে লেনার্ড আর হলো হচ্ছে হার্ট যখন পরীক্ষা করছেন তখন দেখা যাচ্ছে যে খুব সিম্পলি আমি ছবিটা আঁকাচ্ছি, একদম সিম্পল একটা ছবি আঁকাচ্ছি। এইদিকে হচ্ছে তোমার পয়েন্ট ইরেজার, এই জায়গাটা মুছলাম। তাহলে এই ধরে নিচ্ছি আমরা, এটা নেগেটিভ, এটা পজিটিভ, সিম্পল ব্যাপার। তাহলে এটা হয়ে যাবে তোমার নেগেটিভ, আর এই দিকটা হয়ে যাবে পজিটিভ।
তো ব্যাটারির বা সেল, যাই হোক, এখানে ব্যাটারি হবে, অনেকগুলো সেল দিয়ে তৈরি। আমরা একটা ডিসি সোর্স নিয়েছি। পজিটিভ সাইডের সাথে যেটা যুক্ত থাকবে সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে অ্যানোড, আর এটা হয়ে গেল তোমার ক্যাথোড। ওকে, তো চলো, অ্যানোড আর ক্যাথোড। এবার কি হবে, যখনই এই ধাতব ক্যাথোডের উপর যখন আলোক রশ্মি এসে পড়ছে তখন কি হবে, এখান থেকে কিন্তু ইলেকট্রন বেরিয়ে আসবে। কি বেরিয়ে আসবে? ইলেকট্রন কিন্তু বেরিয়ে আসবে এবং এইদিকে ছুটে দেবে। তো দেখা যাচ্ছে যে অ্যানোডটা ধরে নিচ্ছি পজিটিভ, তো অ্যানোডটা ধরে নিচ্ছি 10 ভোল্ট, ক্যাথোডটা ধরে নিচ্ছি 5 ভোল্ট। তাহলে বিভব পার্থক্য কত হলো? 10 - 5 5 পজিটিভ। এবার অ্যানোডের যে পোটেনশিয়ালটা সেটা ধীরে ধীরে কমাচ্ছি, 10 থেকে 9, 9 থেকে 8, 8 থেকে 7, 7 থেকে 6, 6 থেকে 5। তাহলে এটাও 5 হলো, এটাও 5 হলো। তাহলে বিভব পার্থক্য কত? 10 ভোল্ট। 5 - 5 কত হলো? 0 ভোল্ট। তাহলে কোনো বিভব পার্থক্য নেই। যদি কোনো বিভব পার্থক্য না থাকে তাহলে এই নেগেটিভলি চার্জড ইলেকট্রন, ঋণাত্মক আধানগ্রস্ত কণা ইলেকট্রন কি এই ধনাত্মক তড়িৎদ্বার দ্বারা আকৃষ্ট হবে? না। তাহলে অ্যাকচুয়ালি তো ইলেকট্রনের তো এই সাইড থেকে এই সাইডে যাওয়ার কথাই না। যদি না যায়, ইলেকট্রনের যদি ফ্লো না হয়, তাহলে ফোটো কারেন্ট অর্থাৎ আলোক তড়িৎ প্রবাহ হবে না, কারণ ইলেকট্রনেরই তো প্রবাহ হচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে যে এখান থেকে কিছু ইলেকট্রন তাও কিন্তু অ্যানোডের দিকে ধাবিত হচ্ছে, যেখানে পোটেনশিয়াল ডিফারেন্স নাই, 0। তার জন্য আমাদের কি করতে হচ্ছে? এটা আমি বললাম 5 ভোল্ট, এটা বললাম 5 ভোল্ট। এইটাকে অ্যানোডের পোটেনশিয়ালটাকে আরও ড্রপ করতে হচ্ছে। 5-এর পরে 4, 4-এর পরে 3, 3-এর পরে 2। যদি আমি এখানে 2 ভোল্ট দিই, এখানে যদি 2 ভোল্ট দিই, আর এখানে তো 5 ছিলই, তাহলে 2 - 5, 2 - 5 কিন্তু তাহলে কি হচ্ছে? নেগেটিভ পোটেনশিয়াল হচ্ছে -3 ভোল্ট। সেই মোমেন্টে দেখা যাচ্ছে কিন্তু তুমি ইলেকট্রনকে দাঁড় করাতে পারছো। তাহলে এটা কেন হচ্ছে? এটা হচ্ছে, এটার আইনস্টাইন এভাবে ব্যাখ্যা দিয়েছেন যে যখন এই ফোটনগুলো এসে পড়ছে এই ক্যাথোডের ওপর, তখন জাস্ট ইলেকট্রনগুলো বাড়াচ্ছে তাই নয়, যদি বেশি এনার্জি নিয়ে পড়ে, ওয়ার্ক ফাংশনের থেকে বেশি। ফর এক্সাম্পল, এই ধাতব পৃষ্ঠের ওয়ার্ক ফাংশন হচ্ছে 10 ইলেকট্রন ভোল্ট, তার থেকে বেশি এনার্জি নিয়ে পড়ছে। তুমি 10 দাওনি, তার থেকে বেশি দিয়েছো, সে ফর এক্সাম্পল 15 ইলেকট্রন ভোল্ট দিয়েছো। তাহলে আইনস্টাইন বলছে যে এই ধাতব পৃষ্ঠের জন্য যে ওয়ার্ক ফাংশন সেটা 10 ইলেকট্রন ভোল্ট, তুমি পাঠাচ্ছ 15 ইলেকট্রন ভোল্ট। তাহলে 15-র মধ্যে 10 ইউজ হবে ইলেকট্রনটাকে জাস্ট বের করার জন্য, এই ধাতব পৃষ্ঠ থেকে জাস্ট বের করার জন্য ইউজ হবে 10 ইলেকট্রন ভোল্ট, কারণ ধাতব পৃষ্ঠের 10 ইলেকট্রন ভোল্ট ওয়ার্ক ফাংশন। আর এক্সট্রা যে 5 ইলেকট্রন ভোল্ট আছে, সেই 5 ইলেকট্রন ভোল্টটা ইউজ হবে ওই ইলেকট্রনের কিন্তু গতিশক্তির জন্য। ইলেকট্রন শুধু বাড়াচ্ছে না, তারপর পুরো ফুল স্পিডে কিন্তু সামনের দিকে যাচ্ছে। এই যে স্পিড, এই যে দ্রুত গতিতে যাচ্ছে, তাকে তো থামাতে হবে। থামানোর জন্য তোমাকে তখন পোটেনশিয়ালটাকে নেগেটিভ করতে হচ্ছে। 0 পোটেনশিয়াল করো, 5 5 হবে না। 0 পোটেনশিয়াল ডিফারেন্স, কিন্তু ওই ইলেকট্রনগুলো তো একটা গতিশক্তি নিয়ে সামনের দিকে যাচ্ছে, তাই না বলো? তাহলে যখন সামনের দিকে পুরো গতিবেগ নিয়ে যাচ্ছে, তাকে তো থামাতে হবে। তার জন্য এটাকে, মানে এই পোটেনশিয়াল ডিফারেন্সটাকে একদম নেগেটিভ করে দেওয়া আছে, যাতে বাবা থাম রে বাবা থাম। তাহলে এমন একটা নেগেটিভ পোটেনশিয়াল এনার্জি তোমার দরকার হবে, যেটা কিন্তু তোমার ওই কাইনেটিক এনার্জি, যেটা গতিবেগ নিয়ে, গতিশক্তি নিয়ে যে সামনের দিকে যাচ্ছে, সেটাকে জাস্ট থামিয়ে দিতে হয়। তা শক্তি কিন্তু শক্তিকে থামাতে পারবে, এই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে আমরা এটা সিদ্ধান্তে আসবো যে E into stopping potential Vs is equals to half mv square। m হচ্ছে ইলেকট্রনের ভর, v হলো হচ্ছে ইলেকট্রনের গতিবেগ, e হলো হচ্ছে ইলেকট্রনের আধান। তোমরা জানো 1.6 × 10⁻⁻19 কুলম্ব। আর Vs হচ্ছে স্টপিং পোটেনশিয়াল, যেটা আমরা এই এক্সাম্পলে -3 ভোল্ট ধরে নিয়েছি। সেটা বেশিও হতে পারে, কারণ তুমি যত বেশি শক্তি ফ্রি, এই যে ওয়ার্ক ফাংশন তো 10 ইলেকট্রন ভোল্ট, তুমি যদি বা 15 পাঠাও তাহলে 5 ইলেকট্রন ভোল্ট গতিশক্তিতে, তুমি যদি বা 20 পাঠাও তাহলে 10 ইলেকট্রন ভোল্ট গতিশক্তিতে, তুমি যদি বা 25 পাঠাও, তাহলে তোমার তো বেশি এনার্জি যত ফেলতেছো ওয়ার্ক ফাংশনের থেকে, সেটা তো কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তো সেই কাইনেটিক এনার্জিতে যখনই কনভার্ট হয়ে যাচ্ছে, ও তো ফুল স্পিডে আসবে। তা তাকে স্টপ করতে হলে স্টপিং পোটেনশিয়ালটা কি করতে হবে? বেশি করতে হবে, ঠিক আছে? ওকে, তো স্টপিং পোটেনশিয়াল হলো, এই আইডিয়া দুটো আমাদের কাজে লাগবে ইকুয়েশন, আইনস্টাইনের ইকুয়েশন লেখার জন্য। আচ্ছা,
একটা কথা আমি বলে দিই, ইলেকট্রন ভোল্ট ইউনিটটা যেহেতু এখানে ইউজ হবে, তো ইলেকট্রন ভোল্ট নিয়ে হালকা বলে দিচ্ছি। আমরা কিন্তু ওই স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে দেখেছিলাম যে ধরো হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স দুটো পয়েন্টের মধ্যে, একটা যদি V1 হয় একটা যদি V2 হয়, ওর মধ্যে যদি একটা আধানগ্রস্ত কণাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই, তাহলে কৃতকার্য W = Q × পোটেনশিয়াল ডিফারেন্স, W = Q × V। আর কার্য করার সামর্থ্যকেই শক্তি বলে, তো আমরা কার্য আর শক্তি ভাই ভাই ধরে নিচ্ছি, এখানে ই ধরে নিচ্ছি। আর এখানে ইলেকট্রন নিয়ে কাজ, তাহলে ইলেকট্রন নিয়ে কাজ হলে তোমার এখানে আধানের জায়গায় কি হবে, ইলেকট্রনের আধান ইন্টু ভি। এই হলো হচ্ছে ই ইন্টু ভি, যেটা বারবার বলছি ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট হলো হচ্ছে শক্তির একক, কি ইলেকট্রন ভোল্ট হলো কিসের একক, হলো শক্তির একক। ওকে, তাহলে দেখো এটা কি হচ্ছে 1.6 × 10⁻⁻19 এত। আর ভোল্টেজ যদি 1 ভোল্ট হয়, এটা কুলম্ব এটা ভোল্ট, তাহলে কুলম্ব ইন্টু ভোল্ট, ঠিক আছে। তাহলে হচ্ছে 1.6 × 10⁻⁻19 কি দাঁড়াচ্ছে, জুল। সো এখানে একটা মাথায় রাখতে হবে ফর্মুলা, 1 ইলেকট্রন ভোল্ট = 1.6 × 10⁻⁻19 জুল। যদি কখনো জুল থেকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে বলে, চোখ বন্ধ করে 1.6 × 10⁻⁻19 দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে। তাহলে আমাদের কি কি জিনিস একটু সামারাইজ করে দিচ্ছি। এক হলো প্রত্যেকটা ফোটনের এনার্জি সামারাইজ করে দিচ্ছি। E = স্যার h নিউ, ফোটনের এনার্জি আইনস্টাইন বলল। ওয়ার্ক ফাংশন স্যার লাগবে আমাদের, ওয়ার্ক ফাংশন মানে যে পরিমাণ এনার্জি দিলে জাস্ট ইলেকট্রনটা বেরোবে, ওয়ার্ক ফাংশনের জন্য আমরা লাগাবো h নিউ 0। ওকে, আর আমাদের স্টপিং পোটেনশিয়াল যেটা, সেটা হচ্ছে তোমার EVS ইউজ করতে পারি, বেশিরভাগ বইতে EVS ইউজ করে, কারণ VS ফর স্টপিং পোটেনশিয়াল, এটা এনার্জি। একমাত্র দৌড়ে দৌড়ে আসতেছে ইলেকট্রন, তাকে থামানোর জন্য এই এনার্জিটা দিতে হবে, তো 12 mv²। এই তিনটা নিল আইনস্টাইন, আর নোবেল পুরস্কার কিন্তু পেয়ে গেল। এই তিনটা ইকুয়েশন নিয়ে, ঠিক আছে, একটা সিম্পল একটা ইকুয়েশন লিখলো, যেটা আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু আসবেই, বিভিন্ন পরীক্ষায়। আর সিম্পলি এটা নিয়ে একটা ইকুয়েশন বানিয়ে দিয়ে নোবেল পুরস্কার কিন্তু পেয়ে গেল। কোনো আইনস্টাইনে কিন্তু থিওরি অফ রিলেটিভিটি, জেনারেল থিওরি অফ রিলেটিভিটির জন্য কোনো পুরস্কার তাকে দেওয়া হয়নি, কারণ ওগুলা থিওরি ছিল, ওগুলার কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন তখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি, যার কারণে কিন্তু ওর জন্য দেয়নি। তো ওগুলাও কিন্তু খুব বড় বড় থিওরি, আমাদের সিলেবাসে এটা আছে, তো আমরা এটা দিয়ে আইনস্টাইনের ইকুয়েশন লিখবো। চলো, চলো শুরু করি আইনস্টাইনের ইকুয়েশন। তো আমাদের তো আইনস্টাইনের ইকুয়েশন তো লাগবে। আইনস্টাইনের সমীকরণ, আইনস্টাইনের সমীকরণ, আলোক তড়িৎ সমীকরণ, যাই হোক ফটো ইলেকট্রিক ইকুয়েশন করে বলা হয়। এটা কি হচ্ছে আমি একটা ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এই ধাতব পৃষ্ঠ, এখানে আছে ইলেকট্রন, আসছে একটা ফোটন। ফোটন কিন্তু বলে দেই এটা একটা নিস্তড়িত কণা, যেহেতু আলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র দিয়ে তৈরি, কিন্তু আলো কিন্তু কখনো কোনো ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড দ্বারা ডিফ্লেক্টেড হয় না। তো আমরা ফোটনকে কিন্তু এই জন্য নিস্তড়িত কণা হিসেবে কিন্তু ধরবো। ওকে স্যার, এর এনার্জি ধরো, আমি কথা বলছি, এটার এনার্জি স্যার 20 ইলেকট্রন ভোল্ট, আর ধাতুটার ওয়ার্ক ফাংশন ধরো হচ্ছে তোমার 10 না 15 ইলেকট্রন ভোল্ট, একটু বেশি ধরো 15 ইলেকট্রন ভোল্ট। এবার ফোটন আসলো, এসে ইন্টারাকশন করলো ইলেকট্রনের সাথে, তাহলে ফোটন দিল এনার্জি ইলেকট্রনকে। স্যার ইলেকট্রনে তো 15 ইলেকট্রন ভোল্ট লাগবে, হ্যাঁ ঠিক আছে, 15 ইলেকট্রন ভোল্টের জন্য ইলেকট্রনটা জাস্ট ধাতব পৃষ্ঠ থেকে বাড়াচ্ছে, আর এক্সট্রা 5 ইলেকট্রন ভোল্ট কি গতিশক্তিতে। ভেরি গুড, তাহলে গতিশক্তি কত হচ্ছে 5 ইলেকট্রন ভোল্ট। ব্যাস, এই থিওরিটা নিয়ে এবার ইকুয়েশনটা বানিয়ে দিই। চলো, এনার্জি আসছে স্যার ফোটনের এনার্জি, ওয়ার্ক ফাংশনে যাচ্ছে এই এনার্জিটা কিছুটা, আর কিছুটা কিন্তু কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হচ্ছে। ব্যাস, এই হয়ে গেল আমাদের ফর্মুলা, আর এই ফর্মুলাটা দিয়ে কিন্তু অঙ্ক হবে। এটার বিভিন্ন রূপ হয়। চলো, মেইন ফর্মুলা এটা মাথায় রাখবা। বিভিন্ন রূপগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। যখন আমরা ফ্রিকোয়েন্সি টার্মে লিখবো E = h নিউ, স্যার এটা h নিউ 0, স্যার এটা 12 mv², ওটা সবসময় মাথায় রাখবা।
কাইনেটিক এনার্জি ইজ টোটালি রিলেটেড টু স্টপিং পোটেনশিয়াল, তো EVS হয়ে গেল আমাদের এটাও একটা স্যার ইকুয়েশন। আবার কখনো কখনো ল্যামডা টার্মে দেয়, সো H নিউ ইকুয়ালস টু C বাই ল্যামডা, HC বাই ল্যামডা 0 প্লাস EVS, এটাও তুমি ইউজ করতে পারো। ওকে, কারণ আমরা জানি C ইকুয়ালস টু নিউ ল্যামডা, নিউ ইজ ইকুয়ালস টু C ডিভাইডেড বাই ল্যামডা, এগুলা এই ফর্মুলা দিয়েও অঙ্ক দিতে পারে জেন পাসে। সো C হলো হচ্ছে শূন্যস্থানে আলোর গতিবেগ, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। চলো এই তিনটা ইকুয়েশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তো চলো আমি পরের পেজে চলে যাচ্ছি, একটা শর্ট ফর্মুলা লিখে দিচ্ছি। যদি কখনো মানে বেশিরভাগই অঙ্কগুলো ইলেকট্রন ভোল্টে থাকে, তো যদি কখনো তরঙ্গ দৈর্ঘ্যের টার্মে যদি দেয় এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়লো বা কিছু, তাহলে এই ফর্মুলাটা আমাদের ইউজ করবো শর্ট ট্রিক। ঠিক আছে, শর্ট ট্রিক এটা তোমাদের যে কোনো টেক্সট বইতেও পেয়ে যাবা। এনার্জিটা যেটা থাকবে, এনার্জি বার করতে হবে তোমাকে ইলেকট্রন ভোল্টে, ইজ ইকুয়ালস টু 12,400 ডিভাইডেড বাই ল্যামডা, কোন এককে? অ্যাংস্ট্রম এককে স্যার। ঠিক আছে, তোমার ল্যামডা তো তোমাকে দিয়ে দেবে অ্যাংস্ট্রম এককে, তুমি এখানে ল্যামডাটা সামথিং 4,000 অ্যাংস্ট্রম, 5,000 অ্যাংস্ট্রম, 3,000 অ্যাংস্ট্রম যা দেবে এখানে বসাবা, আর তোমার যে অ্যান্সারটা বেরোবে সেটা কিন্তু ইলেকট্রন ভোল্টে কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এই শর্ট ট্রিকটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, যাতে এখান থেকে বেশিরভাগ প্রশ্ন আসতে পারে। তো তোমাকে যদি এনার্জি তোমাদের স্যার এটা কি খালি ফোটনের এনার্জি না, তুমি ওয়ার্ক ফাংশনেও কিন্তু এটা কাজে লাগাতে পারবা। স্যার ওয়ার্ক ফাংশনেও কি কাজে? হ্যাঁ স্যার, ওয়ার্ক ফাংশনেও কিন্তু আমি কাজে লাগাতে পারবো। 12,400 ডিভাইডেড বাই ল্যামডা অ্যাংস্ট্রম এককে, যাই দিক না কেন তুমি কিন্তু ওয়ার্ক ফাংশন বা এনার্জি সব কিন্তু এই ফর্মুলা দিয়ে কিন্তু বার করতে পারবো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, তো মেইন ইকুয়েশানগুলো হয়ে গেল, এটা হয়ে গেল। তো এই ইকুয়েশানগুলো আমাদের দরকার। আর হচ্ছে এবার তোমাদের বিভিন্ন গ্রাফ দিতে পারে, গ্রাফিক্যাল নেচারগুলো কয়েকটা আমরা দেখে নেই। তো চলো গ্রাফগুলো। হ্যাঁ দেখো, কম্পাঙ্কর সাথে রিলেটেড শক্তি, কম্পাঙ্কর সাথে রিলেটেড কি? শক্তি। ওকে, এটা মাথায় রাখবা। আর শক্তির সাথে রিলেটেড কিন্তু বিভব, এরাও কিন্তু মাথায় রাখবা। তো পোটেনশিয়ালের সাথে শক্তি রিলেটেড, শক্তির সাথে কম্পাঙ্ক রিলেটেড। আর হচ্ছে যেটা তীব্রতা, আইনস্টাইনের কথা অনুযায়ী কি বলে দিচ্ছি, আলোক তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে কিন্তু তীব্রতা ছিল ওই তরঙ্গের বিস্তার বা অ্যাম্প্লিটিউডের স্কোয়ারের সাথে সমানুপাতিক। কিন্তু এই তত্ত্বতে ইন্টেন্সিটি মিনস, যদি বলে ইন্টেন্সিটি হাই, তার মানে মাথায় রাখবা নাম্বার অফ ফোটনস বেশি, এখানে কিন্তু নাম্বার। যদি বলে ইন্টেন্সিটি খুব বেশি আলোর, তাহলে বুঝতে হবে যে বেশি সংখ্যক ফোটন আসছে। যদি বলে ইন্টেন্সিটি কম, তাহলে ইমাজিন করে নাও 10টা ফোটন আসছে। ইন্টেন্সিটি মাঝারি স্যার, তাহলে 50টা ফোটন আসছে। ইন্টেন্সিটি খুব হাই, তাহলে বুঝতে হবে 100টা ফোটন আসতেছে। বুঝতে পারছো তো? ইন্টেন্সিটি হাই মানে নাম্বার অফ ফোটনস হাই। নাম্বার অফ ফোটনস হাই মানে কি হবে স্যার? বেশি সংখ্যক ইলেকট্রন বেরোবে, হ্যাঁ কি না? তাহলে ইন্টেন্সিটি যদি হাই হয়, ইন্টেন্সিটিকে তীব্রতা, আর বাংলায় লিখি তো তীব্রতা, ইন্টেন্সিটি, এটা যদি বেশি হয় তাহলে নাম্বার অফ ফোটনস বাড়বে, ফোটন সংখ্যা বৃদ্ধি পাবে। তীব্রতা বেশি, ফোটন সংখ্যা বাড়বে। ফোটন সংখ্যা যদি বাড়ে, বেশি সংখ্যক ফোটন আসে, তাহলে বেশি সংখ্যক ইলেকট্রন বেরোবে। ইলেকট্রন সংখ্যাও কিন্তু কি হবে? বাড়বে না কমবে? বাড়বে। ওকে, চলো এই তিনটা জিনিস একটু মাথায় রাখবা, তাহলেই হবে। তো দুটো গ্রাফ খুব ইম্পর্টেন্ট, এই গ্রাফ, একটা গ্রাফ। গ্রাফগুলো একটু বুঝে বুঝে আমরা পড়ার চেষ্টা করব, ঠিক আছে? প্রথমে আমরা যেমন আমরা ওহমের সূত্র করি না, কারেন্ট ভার্সেস ভোল্টেজের কার্ভ, সো সেই রকমই একটা আইভি ক্যারেক্টারিস্টিক কার্ভ আঁকবো। আই ফর এখানে কারেন্ট, আর এখানে ভি ফর পোটেনশিয়াল ডিফারেন্স। আই হলো হচ্ছে কারেন্ট, আমি এখানে এক কাজ করি, এখানে ছোটো হাতের আই ইউজ করি।
ইন্টেন্সিটি বোঝানোর জন্য বড় হাতের আই ইউজ করব না। ওকে, চলো এটা ছোট হাতের আই ইউজ করছি, এটা ছোট হাতের আই ইউজ করছি ভি। ওকে, তো যদি এরকম হয় যে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির আলো আসছে, ফ্রিকোয়েন্সি ফিক্সড, কিন্তু তুমি ইন্টেন্সিটি বাড়াচ্ছ, মানে নাম্বারস বাড়াচ্ছ। স্যার নাম্বারস বাড়লে কি বাড়বে স্যার? কারেন্ট বাড়বে স্যার, কারণ ইলেকট্রন বেশি সংখ্যক বেরোচ্ছে। কিন্তু ফ্রিকোয়েন্সি যেহেতু সেম, যদি সবাই 10 ফ্রিকোয়েন্সি যদি সেম হয় তাহলে সেম এনার্জির আসতেছে। আমি আবার বলতেছি ফ্রিকোয়েন্সি সেম। ধরো 3টা আলোক রশ্মি আসছে, 3টা আলোক রশ্মির ফ্রিকোয়েন্সি সেম, তার মানে ফ্রিকোয়েন্সি সেম মানে ইজি ইকুয়ালস টু এইচ নিউ। তাহলে সমান শক্তি নিয়েই আসছে, শক্তির কোনো পার্থক্য নেই, সমান শক্তি নিয়েই আসছে। হলো, এইবার কি হচ্ছে, প্রথমটা আলোর ক্ষেত্রে তাহলে ইন্টেন্সিটি কম, 10টা ফোটন আসলো, পরেরটার ইন্টেন্সিটি বেশি, 50টা ফোটন আসলো, প্রথমটাতে 10টা ফোটন আসলো, পরেরটাতে 50টা ফোটন আসলো, তারপর ইন্টেন্সিটি আরও হাই, তাহলে 100টা ফোটন আসলো। তাহলে বোঝা যাচ্ছে যে স্যার ফোটন যদি বেশি আসে, ফোটন যদি বেশি আসে ইলেকট্রনের সংখ্যাও বাড়বে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রাও কী হবে? ধীরে ধীরে বাড়বে। তাহলে এটার ইন্টেন্সিটি যদি I1 হয়, এটার যদি I2 হয়, এটার যদি I3 হয়, তাহলে বলতে হবে I3 ইজ গ্রেটার দেন I2 ইজ গ্রেটার দেন I1। ঠিক আছে, এইবার দেখো, এবার ঘটনাটা দেখো, যেহেতু তিনজনেই সমান শক্তি নিয়ে আসছে, তাহলে সমান শক্তি নিয়ে সবাই ধরো 20 ইলেকট্রন ভোল্ট নিয়ে আসছে। 20 ইলেকট্রন ভোল্টের মধ্যে ধরো 10 ইলেকট্রন ভোল্ট কাজে লাগতেছে কিসে? ওই কার্য অপেক্ষকের জন্য, ওয়ার্ক ফাংশনের জন্য, বাদ বাকি যে 10 ইলেকট্রন ভোল্ট সেটা গতিশক্তিতে। তাহলে কি স্যার প্রত্যেকটারই গতিশক্তি কি 10 ইলেকট্রন ভোল্ট হবে? হ্যাঁ, কারণ সবাই সেম এনার্জি নিয়ে আসছে। তাহলে কি প্রত্যেকটাকেই থামাতে গেলে একই স্টপিং পোটেনশিয়াল লাগবে? আমি বলবো হ্যাঁ। তাহলে এই গ্রাফগুলা কিন্তু একটা সময় পিছনের দিকে কিন্তু একটা বিন্দুতে এসে মিলিত হয়ে যাবে, এরকম একটা বিন্দুতে এসে কিন্তু মিলিত হয়ে যাবে। এইটা হলো হচ্ছে তোমার সেই পপুলার স্টপিং পোটেনশিয়াল। কনসেপ্ট ক্লিয়ার? গ্রাফ কিন্তু দিতে পারে, তো একবার আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, সেকেন্ড কি সিনারিও, চলো। এখানে কি ছিল স্যার? ফ্রিকোয়েন্সি ফিক্স ছিল না, কম্পাঙ্কটা ফিক্স ছিল, কম্পাঙ্ক ফিক্সড। ফিক্সড মিনস কনস্ট্যান্ট ধরে রাখো। ওকে, এবার ধরে নিচ্ছি ইন্টেন্সিটি ফিক্সড, তীব্রতা। স্যার তীব্রতা ফিক্সড, ওকে, নো চেঞ্জ ইন ইন্টেন্সিটি, মানে নাম্বার অফ ফোটনস, 3টা ধরো আলোক রশ্মি আসছে, 3টাই 100 করে আসতেছে, তাই 100টা ইলেকট্রন বার করবে। তো আর হচ্ছে ধরো ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা, তাহলে ফ্রিকোয়েন্সি যদি আলাদা আলাদা হয় তার মানে কিন্তু এনার্জিগুলো, 3টা ধরো আলোক রশ্মি আসছে, প্রথমটা এনার্জি স্যার 10 ইলেকট্রন ভোল্ট, তারপরটা এনার্জি স্যার 15 ইলেকট্রন ভোল্ট, তারপরটা এনার্জি স্যার 20 ইলেকট্রন ভোল্ট। এবার যা 10 ইলেকট্রন ভোল্ট, 10টা ধরাটা ঠিক না, আমি ওয়ার্ক ফাংশন 10 দিয়েছে, প্রথমটা ধরো 15, তারপরটা 20, তারপর 25, একদম। তো 15 যে ইলেকট্রন ভোল্ট নিয়ে আসছে তার ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কত হবে স্যার? 10 ওয়ার্ক ফাংশন তো 10 মাইনাস 15 মাইনাস 10, তাহলে 5 ইলেকট্রন ভোল্ট। তারপরটাতে কত হবে? 10 ইলেকট্রন ভোল্ট, কারণ 20 ইলেকট্রন ভোল্ট নিয়ে আসছে, 10 ওয়ার্ক ফাংশন তো 10 ইলেকট্রন ভোল্ট তোমার গতিশক্তি। তারপরে স্যার কত? 25 ইলেকট্রন ভোল্ট নিয়ে আসছে, ওয়ার্ক ফাংশন 10, তাহলে 15 ইলেকট্রন ভোল্ট। তাহলে গতিশক্তিগুলো যদি আলাদা আলাদা হয় স্যার, একটা তো আস্তে 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 তো বুম করে আসতেছে, ওটা আরও বুম করে আসতেছে, তাহলে তাদেরকে থামানোর জন্য তো তোমাকে বেশি স্টপিং পোটেনশিয়াল লাগবে রে বাবা। তাহলে স্টপিং পোটেনশিয়াল এক হবে না আলাদা হবে? স্টপিং পোটেনশিয়াল হচ্ছে আলাদা হবে। চলো, কিন্তু যেহেতু নাম্বার অফ ফোটনস ফিক্স, তো কারেন্ট তো ফিক্সড হবে। চলো কারেন্টটা ধরে নিচ্ছে ফিক্সড, এই হচ্ছে কারেন্ট ফিক্সড, আর স্টপিং পোটেনশিয়াল আলাদা। এই একটা গ্রাফ হলো, ধরো এই একটা গ্রাফ হলো, আর এই একটা গ্রাফ, ঠিক এরকম টাইপের হবে, বিভিন্ন ধরনের স্টপিং পোটেনশিয়াল হবে। আমরা ধরে নিচ্ছি VS1, VS2 ব্র্যাকেট দিয়ে 2 ব্র্যাকেট দিয়ে 1, আর VS3, 3 ধরনের স্টপিং পোটেনশিয়াল, বুঝতেই পারছো। তো এটা আমি ধরে নিচ্ছি nu1, nu2 অ্যান্ড দিস ইজ nu3। এই nu3 ক্ষেত্রে স্টপিং পোটেনশিয়াল অনেক নেগেটিভ, বেশি নেগেটিভ পোটেনশিয়াল, সো nu3 ইজ গ্রেটার দ্যান nu2 ইজ গ্রেটার দ্যান nu1।
চলো ক্লিয়ার কনসেপ্ট, এগুলা দিয়ে অঙ্ক দিতে, এই অঙ্ক না মানে ধরো তোমাকে গ্র্যাপ দিয়ে দিল চারটা, কোনটা হবে জেন পাসের জন্য ইম্পর্টেন্ট, নিটে এই ধরনের দেয় না, ম্যাথামেটিক্সই দিবে। তো চলো পরেরটাতে স্লাইডে আমরা চলে যাই। আর একটা তোমার, তুমি তো দেখলা যে আগের স্লাইডটাতে আমি কম্পাঙ্ক এইখানেই করে দিচ্ছি, ঠিক আছে, এখানেই করে দিচ্ছি আমি, তাহলে তোমাদের সুবিধা হবে। পাশে এটা থাকলে সুবিধা আমাদের বুঝতে। ওকে, তো এবার যদি আমাদের কারেন্ট ভার্সেস ইন্টেন্সিটি কার্ভ দেয় তাহলে কি হবে, ফোটো কারেন্ট ভার্সেস ইন্টেন্সিটি কার্ভ। ধরো তোমাকে বললো যে ফোটো কারেন্ট ভার্সেস ইন্টেন্সিটি, স্যার কারেন্ট আর ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি মানে নাম্বার অফ ফোটনস, নাম্বার অফ ফোটনস যদি বাড়ে তো কারেন্টও বাড়বে। হলো স্যার ফোটো কারেন্টের সাথে যদি ফ্রিকোয়েন্সি বলা হয়, তাহলে দেখো ফ্রিকোয়েন্সি তো শক্তি আর কারেন্ট হলো হচ্ছে নাম্বার, তো শক্তি বাড়লেই যে নাম্বার বাড়বে তার কোনো মানে নেই, তো এটা কিন্তু ডিপেন্ড করে না, এটা এরকম স্ট্রেট লাইন। ফ্রিকোয়েন্সি হচ্ছে কি, ফ্রিকোয়েন্সি দেখো কম্পাঙ্কটা শক্তির সাথে রিলেটেড, আর ইলেকট্রন মানে কারেন্ট, ইলেকট্রনের ফ্লো, তো দুটার মধ্যে ওরকম অ্যাসাচ কোনো সম্পর্ক নেই, তো এরকম হবে। আর যদি তোমাকে বলে স্টপিং পোটেনশিয়াল ভার্সেস ফ্রিকোয়েন্সি কার্ভ দিতে, তাহলে তোমার একটুখানি কাজ করতে হবে, একটু স্টপিং পোটেনশিয়াল ভার্সেস ফ্রিকোয়েন্সি কার্ভ, এটা দিয়ে অঙ্গ দিতে পারে, দেয় আমরা দেখবো ওগুলা। স্টপিং পোটেনশিয়াল ভার্সেস ফ্রিকোয়েন্সি, ওকে কম্পাঙ্ক। এবার আমরা আইনস্টাইনের একটা ইকুয়েশন নিই, চলো। E ইজ ইকুয়ালস টু হয় স্যার W প্লাস হাফ mv², হ্যাঁ কি না, হ্যাঁ কি না। E ইকুয়ালস টু কী হবে, h নিউ ইকুয়ালস টু W, ডাব্লিউটাকে h নিউ 0 করে দেই না হয়, ডাব্লিউটাকে h নিউ 0 করে দেই, h নিউ 0 প্লাস স্টপিং পোটেনশিয়ালের টার্মে লিখলাম EVS, ওকে। তাহলে এইটা হয়ে যাবে তোমার EVSটার সাথে ফ্রিকোয়েন্সি। তো আমি এক কাজ করি, EVS ইজ ইকুয়ালস টু h নিউ মাইনাস h নিউ 0, EVS এইটাকে এইদিকে পাঠিয়ে দিলাম, তাহলে VS ইজ ইকুয়ালস টু h বাই ইটা এদিকে চলে গেলো, h ডিভাইডেড বাই E নিউ মাইনাস h নিউ 0 বাই E, ওকে। এই h নিউ 0টা মানে ওয়ার্ক ফাংশন, তো কখনো কখনো W বাই ইও দিয়ে দেয় বা h নিউ 0 E বাই, একই ব্যাপার, তো তুমি যেটা খুশি মনে রাখতে পারো, h বাই E নিউ মাইনাস W বাই, এই তো। এবার তুমি যদি দেখো, তোমরা পড়েছো এটা কি ধরনের ইকুয়েশন স্যাটিসফাই করছে, y অ্যাক্সিস বরাবর VS আছে, ওকে, y ইজ ইকুয়ালস টু mx মাইনাস c, mটা হচ্ছে h বাই e, এটা x, এটা মাইনাস c, মাইনাস c মানে নিচে, y অ্যাক্সিসের নিচে ছেদ করছে, তো এরকম হবে গ্রাফটা, ঠিক আছে। এইটুকুনটা তোমার হয়ে গেল w ডিভাইডেড বাই e, আর তোমার h ডিভাইডেড বাই e হলো হচ্ছে এটা, এই অ্যাঙ্গেলটা, এটা তোমার ওই স্লোপ, h ডিভাইডেড বাই e হলো স্লোপটা তুমি পেয়ে গেল, আর w ডিভাইডেড বাই e হলো, আর তো কিছু নেই, এইটুকুনটা আমাদের জানলে হবে। ও তোমার ওই কোথায় ছেদ করেছে সেটা দিয়ে তুমি ওয়ার্ক ফাংশন বার করতে পারবা, আর স্লোপ যদি তোমাকে দাদা tan 45 ডিগ্রি বা কিছু, সেখান থেকে প্লাঙ্কস কনস্ট্যান্ট h বার করতে পারবা, তো এই ইকুয়েশনটা এই জন্য ইম্পর্টেন্ট। চলো এটা হয়ে গেল, মোটামুটি আমাদের সব কাজ কমপ্লিট। এবার চলে আসবো ডি ব্রগলি, নাম্বার অফ ফোটনসটা বার করতে হবে, হ্যাঁ ওটা বার করে নিই, চলো পরের পেজে চলে যাই।
তো চলো, নাম্বার অফ ফোটনস পার ইউনিট টাইম। ধরো তোমাকে মাঝে মাঝে প্রশ্ন দিয়ে দেয় পাওয়ার অফ দ্য লাইট দিস। তো পাওয়ার কি জিনিস? পাওয়ার 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 হলো হচ্ছে তোমার ক্ষমতা। আমাকে একটু তাড়াতাড়ি পড়াতে হচ্ছে কারণ এটা তোমাদের ক্র্যাশ কোর্স টাইপের। সো ক্ষমতার এটা এসআই একক তোমরা জানো, ওয়াট অর জুল পার সেকেন্ডকে আমরা ওয়াট করে বলি, ওয়াট বা জুল পার সেকেন্ড। সো পাওয়ার হলো হচ্ছে এনার্জি পার ইউনিট টাইম। এনার্জি মানে হচ্ছে কিসের এনার্জি? ইনকামিং যে ফোটনসগুলো আছে তার এনার্জি। একটা ফোটন না এসে যদি এন সংখ্যক ফোটন হয় তাহলে টোটাল এনার্জি কত হবে? এন ইন্টু এইচ নিউ ডিভাইডেড বাই টি। আমি না এখানে ই টোটাল লিখে দিচ্ছি, ঠিক আছে? টোটাল আমি এতক্ষণ ই ইউজ করেছি একটা ফোটনের জন্য, তো টোটাল কত আসতেছে? ই টোটাল। তাহলে দাঁড়াচ্ছে কি স্যার? এন ডিভাইডেড বাই টিটা জেনারেলি বার করতে দেয়, এন ডিভাইডেড বাই টি, এইচ নিউটাকে পি এর নিচে পাঠিয়ে দাও, তো পি ডিভাইডেড বাই এইচ নিউ। তার মানে তোমাকে যে পাওয়ারটা দিয়ে দিবে সামথিং 100 ওয়াট 200 ওয়াট হোয়াট এভার, সেটাকে এক একটা ফোটনের এনার্জি দিয়ে ভাগ করে দেবা। তো মাঝে মাঝে এটা পি ডিভাইডেড বাই ই করলেও কিন্তু তোমার কাজটা হয়ে যাবে, এক একটা ফোটনের এনার্জি। তো নাম্বার অফ ফোটনস পার ইউনিট টাইম, প্রতি একক সময় নির্গত ফোটন কণার সংখ্যা। টি সময়ে যদি স্যার এন সংখ্যক ফোটন নির্গত হয়, একক সময় কত হয়? এন ডিভাইডেড বাই টি। একক সময় এন ডিভাইডেড বাই টি, তাহলে একক সময় কতগুলো ফোটন কণা নির্গত হয়। আর যদি তীব্রতা দিয়ে দেয় কখনো, ওটাও দেয়। সো তীব্রতাটা আমরা করে দিচ্ছি। তীব্রতা হলো হচ্ছে তোমার ইন্টেন্সিটি। তীব্রতার এসআই একক হলো হচ্ছে, তোমরা রেডি রাখবা, এসআই একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার, ঠিক আছে? ওয়াট ডিভাইডেড বাই মিটার স্কোয়ার। তো ইন্টেন্সিটি অ্যাকচুয়ালি কী হয় বলো তো? শুরুতে বললাম এনার্জি টোটাল লিখে দেই, টোটাল এনার্জি রেডিয়েটেড পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। সো ই বাই টি, ই টোটাল ডিভাইডেড বাই টি ডিভাইডেড বাই এ। ই টোটাল ডিভাইডেড বাই টি মানে পাওয়ার। তো পাওয়ারের ইউনিট ওয়াট আর ক্ষেত্রফলের ইউনিট মিটার স্কোয়ার, তো ওয়াট ডিভাইডেড বাই মিটার স্কোয়ার এটা আমি করেছিলাম। সো আলটিমেটলি আই ইজুগাস টু পি বাই এ, এটা দিয়ে কিন্তু অঙ্ক ঠঙ্ক দেয়, তোমাকে পাওয়ার দিয়ে দিলে, এরিয়া দিয়ে ভাগ করলে তোমার শেষ হয়ে গেল কাজ। এইবার তোমার যে এখানে বেরিয়েছিল পি মানে কি? এন ইন্টু এইচ নিউ ডিভাইডেড বাই টি। এন ইন্টু এইচ নিউ, পি মানে এন ইন্টু এইচ নিউ ডিভাইডেড বাই টি। আর এন ডিভাইডেড বাই টি হলে কি হবে স্যার? এন ডিভাইডেড বাই টি তো বার করতে দেবে ইন টার্মস অফ ইন্টেন্সিটি। এন ডিভাইডেড বাই টি, তাহলে আইটা এইদিকে চলে যাবে, তাহলে আই ইন্টু এ, আর এইচ নিউটা নিচে চলে আসবে, ডিভাইডেড বাই এইচ নিউ। তার মানে আই এ আর এনার্জি অফ এ সিঙ্গেল ফোটন, দিস ইন টার্মস অফ ইন্টেন্সিটি, আর এটা ছিল ইন টার্মস অফ পাওয়ার। তো এই ফর্মুলাগুলো একটু নোট ডাউন করে রাখো, এগুলো কিন্তু অঙ্ক করতে কাজে লাগে, ঠিক আছে? চলো, চলো তাহলে এবার আমরা চলে আসতেছি ডি ব্রগলি ওয়েভলেন্থের দিকে। তো ডি ব্রগলিটা হলে আমাদের এই পার্টটা পুরো শেষ হয়ে যাবে। চলে আসতেছি পরের স্লাইডে। ডি ব্রগলি ওকে, চলো দেখো, আইনস্টাইন নোবেল প্রাইজ পেল কিসের জন্য? যে আলো হচ্ছে ফোটন কণার সমষ্টি, অর্থাৎ তরঙ্গকে ফোটন কণা হিসাবে কিন্তু এখানে ইমাজিন করা হচ্ছে, আদারওয়াইজ তুমি কিন্তু এর ব্যাখ্যা দিতে পারবে না। উনি বললেন যে তাহলে যারা কণা আছে, যেমন নিউট্রন, ইলেকট্রন, তারপর প্রোটন, এদেরকেও কিন্তু আমরা তরঙ্গ হিসাবে কল্পনা করতে পারি। এদেরকে যদি আমরা তরঙ্গ ধরি তাহলে আমরা অনেক কিন্তু এক্সপেরিমেন্টের ব্যাখ্যা দিতে পারবো। তাহলে আমরা কি করব? তরঙ্গকে যদি আমরা কণা ধরি তাহলে কণাকে আমাকে তরঙ্গ ধরতে হবে, ঠিক আছে? তো সেটার উপর ভিত্তি করে তিনি একটা ফর্মুলা দিলেন এবং সেই ফর্মুলার জন্য আবার তাকে নোবেল প্রাইজ দেওয়া হলো। তো ডি ব্রগলিও নোবেল পেয়েছিল। তো ল্যামডা ইজুকাস টু হয়েছে তোমার এইচ ডিভাইডেড বাই পি। তাহলে এখানে দেখো দুটো আলাদা আলাদা, এটা হচ্ছে
পি ফর মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম মানে ভরবেগ, রৈখিক ভরবেগ, ঠিক আছে, এটা তো প্লাঙ্কের ধ্রুবক, আর এটা হলো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তিনি কোন দুটো ভৌত রাশির মধ্যে কিন্তু সম্পর্ক স্থাপন করলেন? তিনি কিন্তু কণা তত্ত্বের যে ভৌত রাশি পি অর্থাৎ ভরবেগ, ভর থাকবে বেগ থাকবে, ভর কার থাকবে? কণার থাকবে, তাহলে ভরের সাথে বেগ গুণ করলে তুমি পাবা পি, আর এটা হলো হচ্ছে ল্যামডা, ল্যামডা হলো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কার সাথে রিলেটেড? তরঙ্গ, তাহলে তরঙ্গের প্রপার্টির সাথে কণার প্রপার্টির কিন্তু একটা মেলবন্ধন করলে এই ফর্মুলাটা দিই। তো আমাদের এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে ফোটনের এনার্জিটা একটুখানি লিখে দিই। ফোটনের এনার্জি ইন টার্মস অফ মোমেন্টাম, তো ই ইজ ইকুয়ালস টু রুট ওভার হয় হচ্ছে পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এবার ফোটনের ক্ষেত্রে m0 যেটা, এটা হচ্ছে এনার্জি, টোটাল এনার্জি। তাহলে ফোটনের জন্য লিখে রাখি, ফোটনের ক্ষেত্রে স্থির ভর বা রেস্ট মাসের মান কত হয়? স্থির ভরের মান হয় 0, খালি ফোটনের ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ 0। তাহলে ই ইজ ইকুয়ালস টু কি দাঁড়াবে? পি স্কোয়ার সি স্কোয়ার তার রুট, তাহলে ই ইজ ইকুয়ালস টু পিসি। তাহলে স্যার ই ইকুয়ালস টু পিসি একটা ইকুয়েশন হলো। আবার আমরা জানি ই ইজ ইকুয়ালস টু এইচ নিউ, এটাও একটা ইকুয়েশন হলো। আর আমরা যদি এই দুটোকে ইকুয়াল করি, পি সি ইজ ইকুয়ালস টু এইচ ইন্টু নিউ, তাহলে কি পাবো বলো? পি সি এইচ নিউ মানে কি? সি বাই ল্যামডা, সি সি দুই সাইড থেকে কেটে গেল, তাহলে ল্যামডা ইজ ইকুয়ালস টু, ল্যামডাটা এইদিকে পাঠিয়ে দাও, পিটা এইচের নিচে পাঠিয়ে দাও, ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই পি, এভাবেও কিন্তু আমরা বার করতে পারি ফোটন কণার ক্ষেত্রে। তো ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই পি, আর হচ্ছে যদি এমভি হবে যে কোনো কণা, এটা হচ্ছে প্রোটন হতে পারে, ইলেকট্রন হতে পারে, নিউট্রন হতে পারে ইত্যাদি কণার ক্ষেত্রে এম ইন্টু ভি। আর প্রোটন কণার ক্ষেত্রে এইচ ইজ ইকুয়ালস টু হয়ে যাবে এম ইন্টু সি হয়ে যাবে, এম ইন্টু সি কার জন্য? ফোটন, ভর ইন্টু বেগ, এটা মুভিং মাস, ঠিক আছে। তো এই ফর্মুলাগুলো আমাদের কাজে লাগবে। আর এই যে ডি ব্রগলির যে ওয়েভলেন্থটা আছে সেটা অনেকগুলো রূপ হয়, তো সেই রূপগুলো এক এক করে বার করে চলো। প্রথমে আমরা পরের স্লাইডে চলে যাই, ফ্রেশ স্লাইড। এই ফর্মুলাগুলো কিন্তু নোট ডাউন করে নিবা, এই ফর্মুলাগুলো আমাদের কাজে লাগবে। ল্যামডা ইজ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে এইচ ডিভাইডেড বাই পি। এবার তোমরা জানো যে কাইনেটিক এনার্জি কি হয়? হাফ mv স্কোয়ার, উপরে নিচে m দিয়ে গুণ করো, তাহলে হয়ে গেল তোমার পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। তাহলে পি ইজ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 2m ইন্টু কাইনেটিক এনার্জি, 2mটা এইদিকে পাঠিয়ে দাও, তাহলে 2m ইন্টু কাইনেটিক এনার্জি। ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই রুট ওভার 2m ইন্টু কাইনেটিক এনার্জি। তো ধরো তোমাকে কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম এই চ্যাপ্টারে কিন্তু ওই যে দেখলাম স্টপিং পোটেনশিয়াল ই ইন্টু ভি, তো ই ইন্টু ভি এর টার্মেই দিবে। তাহলে কী দাঁড়াবে? 2m ইন্টু ই ইন্টু ভি, এইচ ইকুয়ালস টু রুট ওভার 2m ইন্টু ই ইন্টু ভি। এটা একটা ফর্মুলা হয়ে গেল ল্যামডা, এটাকে কিন্তু নোট ডাউন করে রাখো, এটা ইলেকট্রনের ক্ষেত্রে হলো, ওকে। আর অন্যান্য পার্টিকেলের ক্ষেত্রে হয়ে যাবে ল্যামডা ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই রুট ওভার 2m কিউ ইন্টু ভি। কি হচ্ছে? পার্টিকেলটার চার্জ। যে পার্টিকেল তোমার প্রোটন দিলে প্রোটনের চার্জ বসাবা, ইলেকট্রন দিলে ইলেকট্রনের ক্ষেত্রে আলাদা করে ই দেওয়া আছে, আলফা পার্টিকেল দিয়ে দেয়, তো ওখানে আলফা পার্টিকেলের চার্জ বসাবো। আলফা পার্টিকেল হচ্ছে 2 টাইমস অফ প্রোটনস চার্জ। চলো এই ফর্মুলাটা আন্ডারলাইন করে রাখো, এটা একটু বক্স করে রাখো, এটা ইম্পর্টেন্ট, ওকে। চলো এটা একটা পার্ট হলো। আবার একটা দেওয়া হচ্ছে, ধরো গ্যাসের কণাগুলো গতিশীল আছে, সেই গ্যাসের কণার ক্ষেত্রে তোমার তরঙ্গ দৈর্ঘ্য বার করতে হবে। তো চলো ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই পি, একটু স্পিড দিতে হবে, এইচ ডিভাইডেড বাই রুট ওভার 2m ইন্টু কাইনেটিক এনার্জি, ওকে। তো এইচ ডিভাইডেড বাই রুট ওভার 2m ইন্টু কত হয়? গ্যাসের গতীয় তত্ত্ব তোমরা পড়েছো যে সিঙ্গেল মোনোঅ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম হয় 3/2 kT। তোর বসাও 3/2 kT, 2 কাটলো, পরে থাকবে এইচ ডিভাইডেড বাই রুট ওভার 3m kT। তো ল্যামডা ইজ ইকুয়ালস টু, এই ফর্মুলাটাও কিন্তু আমাদের প্রচণ্ড ইম্পর্টেন্ট, ওকে। তো এই ফর্মুলাটা আমরা ডিরাইভ করলাম। আরও ফর্মুলা হয়,
ল্যামডা সাথে হচ্ছে h/p, h ডিভাইডেড বাই m ইন্টু ভি। এবার ধরো কোনো একটা আধানগ্রস্ত কণাকে দৌড় করাচ্ছি কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে, তো ইলেকট্রিক ফিল্ডের সাথে কি সম্পর্ক? ধরো প্রাথমিক v = u প্লাস এটি, u প্লাস এটি। এবার যদি প্রাথমিক বেগ শূন্য হয়, বেসিক্যালি ওটাই দেয়, তাহলে ইউটা শূন্য হয়ে যাবে, আর হচ্ছে যেটা অ্যাক্সিলারেশন সেটা হয়ে যাবে qe ডিভাইডেড বাই m ইন্টু টি, ঠিক আছে? তাহলে ভি হয়ে যাবে qe ডিভাইডেড বাই m ইন্টু টি। তো বসিয়ে দাও, ল্যামডা = দাঁড়াবে h ডিভাইডেড বাই m ইন্টু ভি, তো m ইন্টু qe বাই m ইন্টু টি। mm কেটে গেল, h ডিভাইডেড বাই qe টি। ওকে, সো ল্যামডা। এখান থেকে যে তিনটা জিনিস ইন্টারেস্টিং আমি এখানে একটুখানি বক্স করে দিচ্ছি, তোমরা একটুখানি ওটাই করে রাখবে, কারণ ওইভাবেই তো জেন পাসে তো আর বড় অঙ্ক দেবে না, ছোট অঙ্ক দেবে। জেন পাস বলো, নিট বলো, তোমার প্রপোর্শনালিটি দিয়ে মাথায় রাখতে হবে। ল্যামডা ইজ প্রপোর্শনাল টু, এখানে দেখো √/v এর সাথে প্রপোর্শনাল, দেখা হলো ছোটো প্রশ্ন দিয়ে দিল। √m থাকবে, ভি থাকবে, m আর ভি এর সাথে প্রপোর্শনাল। মেইন ফর্মুলাটা মাথায় রাখতে হবে, m আর ভি যদি মাসগুলো চেঞ্জ, দুটো আলাদা পার্টিকেল দেয় তো মাস আলাদা হয়ে যাবে, যদি আলাদা ভোল্টেজ দেয় তো আলাদা হয়ে যাবে। আর টেম্পারেচারের ক্ষেত্রে ইজ প্রপোর্শনাল টু 1/√m ইন্টু টি। m আর এটা টেম্পারেচারটা হচ্ছে কেলভিন স্কেলে, আর এখানে দাঁড়াচ্ছে ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড বাই ই এর সাথে ব্যস্ত সম্পর্ক স্যার, ই ইন্টু টি। সরি, এটা তো ছোট টি হবে, এটা ছোট টি হবে, ছোট টি হবে। সো কিউই ইন্টু টি, সো এখানে হয়ে যাচ্ছে ই ইন্টু টি, ই টি দুটোর সাথে, ই ইন্টু টি এর সাথে ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে? তো এটা হলো স্লাইডটা। আচ্ছা, যদি বলে ম্যাগনেটিক ফিল্ডের সাথে কি সম্পর্ক, আবার চলে আসি, ল্যামডা = h ডিভাইডেড বাই পি, h ডিভাইডেড বাই mv। স্যার তোমার হচ্ছে mv² বাই যে সার্কুলার মোশন হয়, mv² বাই r = q ইন্টু ভি ইন্টু বি। তোমরা জানো সার্কুলার মুভ করলে যখন 90 ডিগ্রিতে ঢোকে তখন এই ফর্মুলাটা হয়, তো এটা দিয়ে আমরা কিন্তু মাঝে মাঝে কোশ্চেন দিয়ে দিতে পারে। তো আমাদের এখান থেকে চলে আসছে mv = qbr। ওকে, তো h ডিভাইডেড বাই qbr, সো ল্যামডা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু b ইন্টু r, বা ম্যাগনেটিক ফিল্ডের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এটা একটু বক্স করে রাখতে পারো, তোমাদের ফর্মুলাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তারপর আমি একটা শর্ট ফর্মুলার ছক করে দেবো, যেমন ল্যামডা = 12400 ডিভাইডেড বাই ই = 12400 ডিভাইডেড বাই ল্যামডা। ইটা ইলেকট্রন ভোল্টে, ল্যামডা অ্যাংস্ট্রম, ওটা যেমন ছিল। এখানে কিন্তু কতগুলো ফর্মুলা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, সেই ফর্মুলাগুলো কিন্তু লিখে দিচ্ছি। চলো, সো এই ফর্মুলাগুলো একটু নোট ডাউন করে নাও। শর্ট ট্রিক, চলো উপরে হেডিং দাও, কি শর্ট ট্রিক। শর্ট ট্রিক, ওকে। ইলেকট্রনের ক্ষেত্রে ল্যামডা = 12.27 ডিভাইডেড বাই √/v অ্যাংস্ট্রম। ডাইরেক্ট পরীক্ষায় দিবে ভোল্টেজ, তোমাকে অত এইচ ফেজ অত বসিয়ে বার করার দরকার নেই। 12.27 ডিভাইডেড বাই √/v, ভোল্টেজ 100 দিলে √100 হয়ে যাবে 10, গেম শেষ। ওকে, প্রোটন আর নিউট্রন যেহেতু এদের ভর প্রায় কাছাকাছি, তো তরঙ্গ দৈর্ঘ্যে খুব একটা চেঞ্জ হয় না। সো ল্যামডা = দাঁড়াবে, এটা হচ্ছে 2.86 ডিভাইডেড বাই √/v তার অ্যাংস্ট্রম, ঠিক আছে? হলো প্রোটন, হলো নিউট্রন, হলো ইলেকট্রন, হলো আর ডয়টেরিয়াম তোমরা পড়েছো H12। ওকে, ল্যামডা = 2.02 ডিভাইডেড বাই √/v অ্যাংস্ট্রম। আর আলফা পার্টিকেল
আলফা পার্টিকেল, আলফা কণার ক্ষেত্রে He242 lambda is equals to 1.01 divided by root over V angstrom, 1.01 divided by root over V angstrom, V এটা 1.01 divided by root over V angstrom, 12.27 divided by root over V angstrom, 0.286, 0.286 divided by root over B 0.202, একটু ভুল হয়েছে, দাঁড়াও, এটা হবে হচ্ছে 0.286, তো এটা হবে 0.286 divided by root over B, 0.202 divided by root over B, আর এইখানে হবে হচ্ছে 0.101 divided by root over V, 0.101 divided by root over V, 12.27 divided by root over V, 0.286 divided by root over V, 0.202 divided by root over V, আর 0.101 divided by root over V angstrom। তো এইখানে আমাদের সমস্ত তত্ত্বগুলো এখানেই শেষ হচ্ছে, আমার মনে হয় না আর কিছু বাকি আছে, এতটা কভার করো, তারপরে আমরা কিন্তু এর উপর সমস্ত কিন্তু অঙ্কগুলো করবো আলাদা করে। চলো, তো এটাকে রিভাইজ করে নাও তাড়াতাড়ি, এরপরে শুরু করছি অঙ্ক। ওকে, থ্যাংক ইউ সো মাচ থাকার জন্য।